ক্লাস 7 কালকে তো চ্যাপ্টারটা শেষ করে দিয়েছিলাম। দুটো একটা জিনিস আমাদের বাড়িতে লিখতে বলেছিলাম, করেছো কিনা জানি না, আমি বোর্ডে করিয়ে দিচ্ছি, দেখে রাখো কোশ্চেনগুলো। প্রথম আমরা পড়বো অধিবর্ষ। এগুলো বলেছিলাম তোমাদের বাড়িতে করে নিতে, বুঝিয়ে দিয়েছিলাম, আমি বলেছিলাম বাড়িতে লিখে উত্তরগুলো রেডি করে রাখতে। কি পড়েছিলাম? সূর্যকে পরিক্রমণ করতে পৃথিবীর সময় লাগে, সূর্যকে পরিক্রমণ করতে পৃথিবীর সময় লাগে প্রায় 365 দিন 6 ঘন্টা। তাই তো? আমরা বছর কত দিনে ধরে থাকি? বছর কত দিনে হয়? 1 বছর, কিন্তু আমরা 365 দিনে বছর ধরে থাকি। এই 6 ঘন্টাটা কি হলো? 365 6 ঘন্টা পরিক্রমণ করতে সময় লাগছে, আমরা বছর বলছি 365 দিনে। 6 ঘন্টা কি হলো? ফলে 6 ঘন্টা অতিরিক্ত থেকে যায়, অতিরিক্ত রয়ে গেল, কিন্তু হিসাবটা মেলাতে হবে তো। পরিক্রমণ করতে 365 দিন 6 ঘন্টা সময় লাগছে, আমরা 365 দিনে বছর ধরছি, ফলে 6 ঘন্টা অতিরিক্ত থেকে গেল। এই হিসাব মেলানোর জন্য প্রতি 4 বছর ছাড়া ব্র্যাকেটে লিখতে হবে 6 ঘন্টা গুণিত 4 সমান 24 ঘন্টা বা 1 দিন। এটা ব্র্যাকেটে লিখতে হবে। তাহলে প্রতি 4 বছর ছাড়া 1 দিন ফেব্রুয়ারি মাসে যোগ করে মাসটি 29 দিনে এবং বছরটি 366 দিনে সম্পূর্ণ হয়। ওই বছরকে অধিবর্ষ বলে। তাহলে হিসাবটা মেলানোর জন্য আমরা কি করলাম? 4 বছর ছাড়া ফেব্রুয়ারি মাসে 1 দিন বাড়িয়ে দিলাম, দিয়ে মাসটাকে করলাম 29 দিনে আর বছরটাকে করলাম 366 দিনে। ওই বছরটা হবে অধিবর্ষ। আগের দিন বুঝিয়েছিলাম, আজকে উত্তরটা লিখেই দিলাম। ভালো করে রেডি করে নিও, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এটা। দেখো এবার আমরা দেখবো রবিমার্গ। আগের দিনে এটাও বলেছিলাম, রবিমার্গ বা সূর্যের আপাত বার্ষিক গতি কি ঘটবে না, মনে হচ্ছে যেন সূর্য সরাসরি কিরণ দিচ্ছে। কোথা থেকে কোথা পর্যন্ত? কর্কট ক্রান্তি রেখা থেকে মকর ক্রান্তি রেখা পর্যন্ত। বুঝতে পারলে? তো এই আপাত গতিপথটাকেই বলা হচ্ছে রবি মার্গ। রবি অর্থাৎ সূর্য, মার্গ অর্থাৎ পথ, অর্থাৎ সূর্য যেন সরে কিরণ দিচ্ছে। কোথা থেকে কোথা পর্যন্ত? কর্কট ক্রান্তি রেখা থেকে মকর ক্রান্তি রেখা পর্যন্ত। এটাই হচ্ছে সূর্যের আপাত বার্ষিক গতি বা রবি মার্গ। ক্লিয়ার হয়েছে? লিখতে পারবে আশা করি। এবার দেখো সূর্যের আপাত দৈনিক গতি কি ঘটছে। আমরা প্রতিদিন সকালে সূর্যকে দেখছি কোন আকাশে? কোন আকাশে উঠে সূর্য? পূর্ব আকাশে। আর কোন আকাশে ডুবে যায়? অস্তমিত হয় কোন আকাশে? পশ্চিম দিকে। এটাই হচ্ছে সূর্যের আপাত দৈনিক গতি। একদম সহজ বিষয়গুলো। আমরা প্রতিদিন সূর্যকে সকালে পূর্ব আকাশে উদিত হতে এবং সন্ধ্যাবেলায় পশ্চিম আকাশে অস্তমিত হতে দেখি। এটাই হচ্ছে সূর্যের আপাত
দৈনিক গতি। কোনো সমস্যা আছে? বোঝা গেছে দুটো? আপাত বার্ষিক গতি বোঝা গেছে, আর আপাত দৈনিক গতিও আশা করি বোঝা গেছে। দেখো এবার আমরা দেখব মেরুজ্যোতি বা সুমেরু প্রবাহ ও কুমেরু প্রবাহ। আগে দেখো কেন সৃষ্টি হচ্ছে। সৃষ্টি হচ্ছে বায়ুমণ্ডলে আয়নিত গ্যাসের সাথে সূর্যরশ্মির সংঘর্ষের ফলে একটা আলোর বিচ্ছুরণ সৃষ্টি হয়। সেটা দেখতে হয় অনেকটা রংধনুর মতো, একেই আমরা বলে থাকি মেরুজ্যোতি। বোঝা গেল? কেন সৃষ্টি হচ্ছে? বায়ুমণ্ডলে আয়নিত গ্যাসের সাথে সূর্যরশ্মির সংঘর্ষ, ফলে একটা আলোর বিচ্ছুরণ ঘটে। এই বিচ্ছুরণটা দেখতে হয় অনেকটা রংধনুর মতো, একে আমরা বলে থাকি মেরুজ্যোতি। আর এই মেরুজ্যোতি সুমেরুতে সুমেরু প্রবাহ এবং কুমেরুতে কুমেরু প্রবাহ নামে পরিচিত। বোঝা গেল? সুমেরুতে নাম সুমেরু প্রবাহ আর কুমেরুতে নাম কুমেরু প্রবাহ। কেন সৃষ্টি হচ্ছে? বায়ুমণ্ডলে আয়নিত কণার সাথে সূর্যরশ্মির সংঘর্ষ দেখতে অনেকটা কেমন হয়? রংধনুর মতো হয়, অস্পষ্ট আলোর ছাড়া দেখতে পাই। কখন দেখতে পাই? যখন দুটো মেরু অঞ্চলে 6 মাস রাত চলে। বুঝতে পারলে? যখন দুটো মেরু অঞ্চলে 6 মাস রাত চলে তখন এই মেরুজ্যোতি সৃষ্টি হয়। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। কোনো অসুবিধা আছে কি? তাহলে কখন মেরুজ্যোতি দেখতে পাবো? উভয় মেরু অঞ্চলে 6 মাস রাত্রিকালীন অবস্থায়। এবার আমরা এই চ্যাপ্টার থেকে কিছু শর্ট কোশ্চেন দেখব, উত্তর করার চেষ্টা করো তো। পৃথিবীর কোথায় একটানা 6 মাস দিন ও 6 মাস রাত্রি হয়? কি উত্তর লিখবে? একটু আগেই পড়লাম। কোথায় হয়? পৃথিবীর কোথায় একটানা 6 মাস দিন আর 6 মাস রাত হয়? মেরুজ্যোতি পড়ার সময়তেই তো পড়লাম। কোথায়? সুমেরু ও কুমেরুতে। ভেরি গুড। পরের কোশ্চেন দেখবো আমরা, নিশীথ সূর্যের দেশ কাকে বলে? নিশীথ এর আগের দিনও পড়েছিলাম। সূর্যের দেশ কাকে বলে? কি উত্তর হবে এটা? আগের দিনে পড়েছিলাম এটা। নরওয়ের হ্যামারফেস্ট বন্দরকে কাকে বলবো? নিশীথ সূর্যের দেশ নরওয়ের হ্যামারফেস্ট বন্দরকে। পৃথিবীর কোথায় সারা বছর দিন রাত সমান? পৃথিবীর কোথায় সারা বছর দিন রাত সমান হয়? কোথায় হয়? পৃথিবীর কোন অঞ্চলে সারা বছর দিন রাত সমান হয়? কি উত্তর হবে? নিরক্ষীয় অঞ্চলে। কারণটা কি? কারণ এই অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দেয়। এই পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে সারা বছর দিন রাত সমান হয়। তারপরে দেখব বিষুব কথার অর্থ কি? বিষুব কথার অর্থ কি? এগুলো সব পড়েইছিলাম আগের দিনে। বিষুব কথার অর্থ কি? দিন রাত সমান। দিন রাত সমান কথার অর্থ কি? দিনও 12 ঘন্টা, রাতও 12 ঘন্টা। এবার আমরা দেখব জল বিষুব কবে হয়? জল বিষুব কবে হয়? কবে হয় জল বিষুব? জল বিষুব হয় 23শে সেপ্টেম্বর তারিখে। কবে হয় জল বিষুব? 23শে সেপ্টেম্বর। মহাবিষুব কবে হবে? মহাবিষুব কবে হয়?
কবে হবে মহাবিষু? 21শে মার্চ। আর দেখব কর্কট সংক্রান্তি কবে হয়? কবে হয় কর্কট সংক্রান্তি? 21শে জুন। মকর সংক্রান্তি কবে হয়? 22শে ডিসেম্বর। আর 2-4টে শর্ট কোশ্চেন আছে, এই পর্যন্ত কেউ বুঝেছো? কোনো অসুবিধা আছে বলো? সবগুলো আগে পড়ানো হয়, চাইলে জাস্ট রিভাইজ করে দিচ্ছি একবার। এবার দেখো অপসুর কবে হয়। অপসুর কবে হচ্ছে? অপসুর কবে হয়? অপসুর কবে হয়? 4 জুলাই বা 4 জুলাই। অনুসুর কবে হয়? অনুসুর কবে হয়? 3 জানুয়ারি বা 3রা জানুয়ারি। এবার দেখবো অভিকর্ষ বল কি? যে বল দ্বারা পৃথিবী প্রতিটা বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তার নাম কি? যে বল দ্বারা প্রতিটা বস্তুকে নিজের কেন্দ্রের দিকে টানছে তার নাম হচ্ছে অভিকর্ষ বল। অভিকর্ষ বল। পরের কোশ্চেন 12 নম্বর। মহাবিশ্বের প্রতিটা বস্তু পরস্পরকে কোন বল দ্বারা আকর্ষণ করে? কোন বল দ্বারা আকর্ষণ করে? এই বলটার নাম কি? মহাবিশ্বের প্রতিটা বস্তু পরস্পরকে আকর্ষণ করে যে বল দ্বারা, তার নাম কি? তার নাম হবে মহাকর্ষ বল। মহাকর্ষ বল। চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে। আজকে রিভিশনও করিয়ে দিলাম একবার। কারো কথা কিছু জিজ্ঞাসা করার থাকলে বলো আমাকে। পরিক্রমণ গতির ফলে ঋতু পরিবর্তন হয়, অর্থাৎ যখন একটু একটু করে দিন বাড়তে শুরু করে তখন উষ্ণতা বাড়তে শুরু করে, তখন হয় গ্রীষ্মকাল। যেখানে গ্রীষ্মকাল থাকবে তার বিপরীত গোলার্ধে থাকবে শীতকাল। যে গোলার্ধে থাকবে শীতকাল তার বিপরীত গোলার্ধে থাকবে গ্রীষ্মকাল। যেমন ধরো এখন আমরা উত্তর গোলার্ধে আছি, আমাদের এখানে কোন ঋতু চলছে? শীতকাল। আর বিপরীত গোলার্ধে যারা আছে তাদের সেখানে কোন ঋতু? তাদের সেখানে এখন গ্রীষ্মকাল। বুঝা গেল? সেখানে এখন গরম বেশি, তাই সেখানে গ্রীষ্মকাল। অর্থাৎ উত্তর গোলার্ধে যখন শীতকাল হবে, দক্ষিণ গোলার্ধে তখন গ্রীষ্মকাল হবে। আবার দক্ষিণ গোলার্ধে যখন গ্রীষ্মকাল হবে, উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল হবে, দক্ষিণ গোলার্ধে হবে তখন শীতকাল। এইভাবে ঋতু পরিবর্তন চলতে থাকে। পরিক্রমণ গতির ফলে ঋতু পরিবর্তন ঘটে আর দিন রাত্রির হ্রাস বৃদ্ধি ঘটে। বোঝা গেছে? চ্যাপ্টারটা পুরো রিভিশনও করিয়ে দিলাম একবার কমপ্লিটও করিয়েছি, দুবার হয়ে গেল। পৃথিবী যে পথে সূর্যকে পরিক্রমণ করে তাকে বলা হয় পৃথিবীর কক্ষপথ। কক্ষপথ দেখতে কেমন? উপবৃত্তাকার। কক্ষপথের পরিধি কত?
পৃথিবীর কক্ষপথের পরিধি প্রায় 95 কোটি কিমি। কত সময় লাগে এই কক্ষপথকে ঘুরে আসতে? প্রায় 365 দিন 6 ঘন্টা, তাই তো? আর পৃথিবীর অক্ষ কাকে বলবো? যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে চলেছে সেটাই হলো পৃথিবীর অক্ষ। পৃথিবীর অক্ষ কত ডিগ্রি কোণে রয়েছে? 23.5 ডিগ্রি কোণে। পৃথিবীর অক্ষ তার কক্ষপথের সাথে কত ডিগ্রি কোণে রয়েছে? 66.5 ডিগ্রি কোণে। কারো কোনো অসুবিধা আছে এখান পর্যন্ত? থাকলে আমাকে আরেকবার বলো। চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরে আসতে সময় নেয় 27 দিন 8 ঘন্টা। এই সময়কালকে বলা হয় চন্দ্রমাস। বোঝা গেল? আর পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে আসতে যে সময়টা নেয় তাকে বলা হয় সৌর বছর। ক্লিয়ার হয়েছে? 3রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কম হয়, প্রায় 14,70,00,000 কিমি। একে আমরা বলি অনুসূর। আর 4ঠা জুলাই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে বেশি হয়, প্রায় 15,20,00,000 কিমি। একে বলা হয় অপসূর অবস্থান, তাই তো? পৃথিবী থেকে কোনো বস্তুকে যদি প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার গতিবেগে আমরা উপরের দিকে ছুটতে পারি, তাহলে বস্তুটা পৃথিবীর অভিকর্ষজ বলকে ছাড়িয়ে মহাকাশে চলে যাবে এবং সেখানে ভাসতে থাকবে। এই গতিবেগটাই হলো পৃথিবীর মুক্তিবেগ। আগের দিনও পড়েছিলাম মুক্তিবেগ কি। বোঝা গেল? ক্লাসটা শেষ করলাম। আরো কোনো অসুবিধা থাকলে বলো আমাকে।